একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। তাই জাতীয় স্বার্থেই অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়া অদিতি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। দর্শক, আজ আমাদের সাথে থাকছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। তার সাথে আলাপে যাব, তবে তার আগে একটা প্রতিবেদন দেখে আসবো। খিলগাঁও থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম যৌতুকের দাবিতে তার সন্তানদের সামনে স্ত্রীকে নির্যাতন করছেন, এই শিরোনামে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়। পরে জানা গেল তথ্যটি ছিল মিথ্যা। এদিকে গ্রিসের মুসল্লিরা ১৮০ বছর পরে নামাজ পড়ার অনুমতি পেয়েছে, এমন একটি পোস্টও চোখে পড়েছে অনেকেরই। সত্য নয় এই তথ্যটিও। দর্শক, সংবেদনশীল এমন বেশ কিছু অপতথ্যের ফ্যাক্ট চেক আছে আমার হাতে, চলুন দেখে নিই। রাজধানীর খিলগাঁও থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তার স্ত্রীকে সন্তানদের সামনে নিয়মিত যৌতুকের দাবিতে নির্যাতন করেন। যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এই শিরোনামে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে প্রদর্শিত যুবক খিলগাঁও থানা বিএনপির নেতা নন এবং ঘটনাটি বাংলাদেশের কোনো স্থানেরও নয়, বরং এটি ভারতের বিহারে জনকপুর এলাকায় এক স্বামী কর্তৃক স্ত্রীকে মারধরের ঘটনার ভিডিও। অপরদিকে সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, একটি চলন্ত ট্রাকের সামনে কয়েকজন কিশোর এসে পড়ে, কিন্তু ট্রাকটি না থেমে তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে স্পষ্টভাবে দেখা যায় একজন কিশোর চাকার নিচে পড়ে পিষ্ট হয়। পরে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় এটি ছিল গুজব, বরং এটি ২০২১ সালে ইন্দোনেশিয়াতে ভিডিও তৈরি করতে গিয়ে এক যুবকের ট্রাকের নিচে চাপা পড়ে মারা যাওয়ার ঘটনার ভিডিও, যেটি বাংলাদেশের বলে প্রচার করা হচ্ছে। এখানেই শেষ নয়, গ্রিসের মুসল্লিরা ১৮০ বছর পরে নামাজ পড়ার অনুমতি পেয়েছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় এটি ছিল অপতথ্য, বরং সঠিক তথ্যটি এমন যে গ্রিসের এথেন্স শহরে ২০২০ সালে ১৮০ বছর পর প্রথম মসজিদ চালু করা হয়েছিল এবং আগে থেকেই গ্রিসের অন্যান্য অঞ্চলে মসজিদ রয়েছে। এথেন্স শহরে মসজিদ নির্মাণের পূর্বেও মুসল্লিরা শহরের বিভিন্ন স্থানে নামাজ আদায় করতেন। দর্শক, আজ ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল, জাতীয় ইস্যুর পাশাপাশি পাল্লা দিয়ে গুজব ছড়িয়েছে সামাজিক ও রাজনৈতিক ইস্যুতেও। ভিন্ন দেশের খবরকে বাংলাদেশের বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চোখে পড়ছে। সর্বোচ্চ ব্যবহার হয়েছে এআই প্রযুক্তি। নানা উৎস থেকে তথ্য চুরি করে তার সাথে অপতথ্য মেশানো হচ্ছে, এরপর ছড়িয়ে দেওয়া হয়েছে সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে। রুবাইয়া অদিতি, ৭১। দর্শক, আগেই বলেছি আমাদের সাথে আজকে অতিথি হিসাবে আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। চলুন তার সাথে আলাপে চলে যাই। আপনাকে স্বাগত জানাচ্ছি ফেক নিউজ স্ক্যানারে। আমরা প্রতিদিন কিছু ফেক নিউজ নিয়ে একটি প্রতিবেদন দেখি। প্রতিবেদনে অল্প কিছু রিউমারকে তুলে ধরা হয়, এর বাইরেও তো আসলে নানান ধরনের রিউমারের এখন ছড়াছড়ি। সাম্প্রতিক সময়ে বেশ একটা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। আমাদের সবার নিউজ ফিডে আসে, সামাজিক যোগাযোগ মাধ্যম এত মানুষ ব্যবহার করেন এবং সবাই দেখতে পান এগুলো, কেউ কেউ বিভ্রান্তও হন। এই ধরনের ক্ষেত্রে আমরা আসলে আইনি পদক্ষেপ কি নিতে পারি? আমরা দেখি যে অনেক সময় ব্যক্তি বিশেষকে টার্গেট করে, সেটা রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে সেলিব্রিটি পর্যন্ত ব্যক্তি বিশেষকে টার্গেট করে রিউমার ছড়ানো হয়। তাতে তার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, এমনকি ব্যবসায়িক ক্ষতিও হওয়ার সম্ভাবনা থাকে, প্রফেশনাল নানান ধরনের সমস্যা হতে পারে। কি ধরনের আইনি ব্যবস্থা সেসব ব্যক্তিরা নিতে পারেন? ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। আইনি কথা যখন বলছেন, সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে পেনাল কোড, দণ্ডবিধি। সেখানে কোনো ব্যক্তির নামে যদি মিথ্যা তথ্য, অপতথ্য বা ভুল তথ্যের, ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য, অথবা আরেকটা মজার বিষয় আছে, ইচ্ছাকৃতভাবে কারো সম্পর্কে সত্য তথ্য কিন্তু সেটা তার মানহানি করার জন্য সেগুলো যদি প্রচার করা হয়, তাহলে দণ্ডবিধিতে মানহানির যেই ধারাগুলো আছে সেটা প্রযোজ্য হতে পারে।
সেটা যদি জনশৃঙ্খলাকে ক্ষুণ্ণ করে, ভঙ্গ করে, অথবা শান্তি সম্প্রীতি শৃঙ্খলাকে বিনষ্ট করে, তাহলে জননিরাপত্তা সংক্রান্ত যে ধারাগুলো আছে পেনাল করে সেগুলো প্রযোজ্য হতে পারে। সেই মিথ্যা তথ্য অপতথ্যগুলো যদি আপনার সাইবার স্পেসে অথবা অনলাইনে আপনার ছড়িয়ে যায়, তাহলে আমাদের যেই সাইবার সুরক্ষা আইন যেটা আছে সম্প্রতি হয়েছে, সেটার আলোকেও আপনার অসত্য মিথ্যা তথ্য অথবা আরেকটা আছে হেড স্পিচ, যেটাকে বিদ্বেষমূলক বক্তব্য ইত্যাদি প্রদানের জন্য শাস্তি হতে পারে। তো মূলত আমাদের দেশে দণ্ডবিধি, তারপরে হচ্ছে আপনার সাইবার সুরক্ষা আইন, এই দুটোই প্রধান আইন এই সকল মিস ইনফরমেশন অথবা ডিসইনফরমেশনকে ট্যাকল করার জন্য। জি, তবে অনেক সময়ই যেটা এখন সোশ্যাল মিডিয়ার এত ব্যবহারের ফলে একটা নতুন চ্যালেঞ্জ যুক্ত হয়েছে কিনা, যে কেউ কেউ যারা ষড়যন্ত্র করছেন কারো সম্পর্কে, বর্তমান সময়ে আমরা খুব দেখতে পাই যে রাজনৈতিক দল নিয়ে, কোনো সংগঠন নিয়ে, অথবা রাজনৈতিক ব্যক্তিবর্গকে টার্গেট করে তাদের উক্তিকে বিকৃত করে এরকম করা হয়। তো কেউ কেউ যেটা ষড়যন্ত্র করে করছে বা পরিকল্পনার অংশ, সেটা তো একটা আছে, তারা তৈরি করছে, ক্রিয়েট করছে সেই অপতথ্যটি। আবার মানুষ তো বিভ্রান্ত হয়ে সেটাকে শেয়ারও করছে, সেটা ছড়িয়েও দিচ্ছে। তো এটা কি আসলে বোঝা সম্ভব যে উদ্দেশ্য প্রণোদিতভাবে কে এটা তৈরি করলো, আর যিনি সরল বিশ্বাসে হয়তো এটাকে শেয়ার করছেন তিনি ফেঁসে যাওয়ার কোনো ভয় থাকে কিনা? জি, অবশ্যই ফেঁসে যাওয়ার ভয় থাকে। আসলে আমাদের আইনগুলো এমনভাবে করা যে কেউ যদি সরল বিশ্বাসেও যদি কোনো তথ্য ছড়িয়ে থাকে, কিন্তু সেটা আসলে উনি হয়তো জানতেন না, কিন্তু সমস্যাটা হচ্ছে কন্টেন্টটা যদি আপনার মিথ্যা হয় অথবা গুজব হয় অথবা বিদ্বেষমূলক হয়, সেটার জন্য উনি শাস্তি পেতে পারেন। এখানে মূল যে বিষয়টা হচ্ছে সেটা হলো এখন প্রযুক্তির উৎকর্ষতার যুগ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে এখন ডিপ ফেক প্রযুক্তি চলে এসেছে। তো এমন এমন সব ভিডিও কন্টেন্ট অথবা অডিও ভিজুয়াল কন্টেন্ট বর্তমানে প্রডিউস করা হচ্ছে, যেগুলো দেখতে সম্পূর্ণ মানে সত্যিকারের মতো, অথবা আমরা যে এই ভিডিও অথবা চলচ্চিত্রগুলো দেখি সেগুলোর মতো। তো এটা আসলে সাধারণ জনগণের পক্ষে এটা মানে বিন্যস্তকরণ অথবা এটাকে বোঝা, চেনা, পার্থক্য করাটা খুব কঠিন হয়ে যায়। আর যে কোনো জাতীয় ঘটনা অথবা জাতীয় কোনো বিশেষ ঐতিহাসিক মুহূর্তের সময় এই জিনিসগুলো কিন্তু দাবার নলের মতন ছড়িয়ে পড়ে। কারণ হচ্ছে ওই সময়ে দেখা যাচ্ছে যে আমরা বলি যে চারদিক থেকে ইনফরমেশন ফ্লাড হতে থাকে, মানে চতুর্দিকে নানা ধরনের ইনফরমেশন যখন ফিড করা হয়, জনগণ যখন পায়, একজন ব্যক্তির পক্ষে মানে এটা খুবই স্বাভাবিক সেগুলো নিয়ে সে বিভ্রান্ত হয়ে যায়, বুঝতে পারে না যে কোনটা সঠিক কোনটা বেঠিক। এরকম অবস্থাতে দেখা যায় যে এই গুজব বা বিদ্বেষমূলক যে বক্তব্য অথবা আপনার মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন দাবানলের মতন ছড়িয়ে পড়ে। আর এটা যদি ডিফেক্ট বিষয়টা হয় তাহলে এটাকে পার্থক্য করার সুযোগটা নাই, যদি না কেউ ডিজিটাল লিটারেসি তার মধ্যে যদি পর্যাপ্ত না থাকে। একটা ব্যাপার হয়তো আপনিও খেয়াল করেছেন যে ভীষণভাবে আন্তর্জাতিক কিছু বিষয়, বিদেশের কোনো ভিডিও যেটাকে বাংলাদেশের বলে, বা পুরনো কোনো ছবি বা ভিডিও যেটাকে সাম্প্রতিক বলে চালিয়ে দেওয়া হচ্ছে, সেটা রাজনৈতিক কারণেও হতে পারে, এমনকি আমরা রাজনীতির বাইরেও বিভিন্ন সামাজিক, ধর্মীয় এই ধরনের নানান সংবেদনশীল ইস্যুতে দেখে থাকি। আপনার কি মনে হয় যে সার্বিকভাবে দেশের নিরাপত্তার কোনো ঝুঁকি কি এতে তৈরি হচ্ছে কিনা? অবশ্যই দেশের নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়। আপনারা হয়তো জেনে থাকবেন এই যে আমাদের দেশে বর্তমানে রোহিঙ্গা যে ইস্যুটা, যে প্রায় অফিসিয়ালি 12 লাখের উপরে, কেউ কেউ বলে থাকেন 15 লাখের উপরে রোহিঙ্গা যে এসেছে 2013, 14, 15, 16 মিয়ানমারের বিভিন্ন জনগোষ্ঠীকে কিন্তু এই ফেসবুকে নানা ধরনের মিথ্যা তথ্য, অপতথ্য ছড়ানোর মাধ্যমে রোহিঙ্গা বিদ্বেষ তৈরি করা হয়েছিল। সেটার পরিণতি আমরা দেখি যে 2017 সালে অগস্ট মাসে এই রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধন। তো যে কোনো ধরনের এরকম কোঅর্ডিনেটেড এবং কনসার্টেড এফোর্ট টার্গেট করে কোনো জনগোষ্ঠীকে, কোনো রাজনৈতিক গোষ্ঠীকে, কোনো ব্যক্তিকে অথবা কোনো গ্রুপকে, সেটার ফল কিন্তু সুদূর প্রসারী হতে পারে। এটা শুধুমাত্র যে আপনার রিফিউজি ক্রাইসিস হতে পারে তা না, এটা একটা দাঙ্গা, জাতিগত দাঙ্গা হতে পারে। দুই ধর্মীয় গোষ্ঠীর মধ্যে আপনার অনেক বড় ধরনের সংঘাত হতে পারে। আপনার দুই দেশের মধ্যে যুদ্ধ তৈরি হওয়ার মতন পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এবং বর্তমানে সারা বিশ্বে আপনি দেখবেন যে আন্তর্জাতিক আইন বলেন অথবা আন্তর্জাতিক সম্পর্ক বলেন, সেখানে যেরকম যুদ্ধাবস্থা বিভিন্ন রাষ্ট্রগুলির মধ্যে বিরাজ করছে, সেরকম পরিস্থিতিতে বাংলাদেশ যদি এরকম অন্য কোনো একটি দেশের সাথে সেরকম পরিস্থিতিতে পড়ে যায়, আমি ভয় পাই যে আমাদের খুব বেশি মানে এটা নিয়ে হয়তো সারা শব্দ আমরা পাবো না, কারণ ইন্টারন্যাশনালি বিভিন্ন রাষ্ট্রগুলো এখন তাদের নিজেদের নিরাপত্তা নিয়েই ব্যস্ত। অন্য রাষ্ট্রের নিরাপত্তার দিকে আসলে মনোযোগ দেওয়ার খুব বেশি সুযোগ তাদের নেই। তো এটা আমাদেরই দায়িত্ব যে কোনোভাবেই যাতে এমন কোনো ধরনের কন্টেন্ট আমরা নিজেরা শেয়ার না করি, অথবা বুঝে হোক না বুঝে হোক, যেটা অন্য রাষ্ট্রের সাথে আমাদের পররাষ্ট্রনীতিকে বিনষ্ট করে। এটা আমাদেরকে মানে গভীরভাবে খেয়াল রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ। বেশ কিছু বিষয় নিয়ে কথা হলো আপনার সাথে, আপনার মন্তব্য আমরা জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আজ পুরো আয়োজন জুড়েই যুক্ত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook/fake news scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।